আমাদের আজকের এই গল্পটি ড্যারেল নামের এক কলেজ ছাত্রকে নিয়ে, যে তার কলেজের ফি জোগাড় করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। একদিন সে জানতে পারে যে একটি পরীক্ষামূলক গবেষণায় অংশ নিলে সে কিছু টাকা পাবে। টাকার লোভে সে সেই এক্সপেরিমেন্টে অংশ নেয়। এই এক্সপেরিমেন্টে তাকে এমন একটি ইনজেকশন দেওয়া হয় যার ফলে তার 5টি ইন্দ্রিয়, দেখা, শোনা, গন্ধ শোকা, স্বাদ নেওয়া এবং স্পর্শ করার ক্ষমতা স্বাভাবিকের চেয়ে প্রায় 100 গুণ বেড়ে যায়। এই নতুন অসাধারণ ক্ষমতা পেয়ে ড্যারেল ভাবে যে সে এবার সবকিছুই করতে পারবে, কিন্তু সে এটা জানতো না যে এই আশ্চর্য ক্ষমতার কিছু ভয়ানক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এক্সপেরিমেন্টের আগে তাকে এই বিষয়ে সতর্ক করা হলেও সেমিনারের সময় সে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল, তাই সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তার কানে পৌঁছায়নি। গল্পের শুরু হয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, যেখানে ড্যারেল পড়াশোনা করত। সে ছিল খুবই পরোপকারী এক ছেলে, সবসময় অন্যের সাহায্য করার জন্য এগিয়ে আসত। ইউনিভার্সিটিতে নতুন ছাত্রছাত্রীদের জন্য সে ট্যুর গাইডের কাজ করত। একটা দলের ট্যুর শেষ হওয়ার সাথে সাথে সে অন্য দলের সাথে নতুন ট্যুর দেওয়ার প্ল্যান করত, কারণ তার টাকার খুব দরকার ছিল। তাছাড়া সে আরও একটি পার্ট টাইম চাকরি করত, সেখান থেকে তার অল্প কিছু রোজগার হতো। এইরকম এক ব্যস্ত দিনের শেষে যখন সে নিজের ঘরের টিভির সামনে বসে ঝিমোচ্ছিল, তখন তার মায়ের ফোন আসে। তার মা তার চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করেন। ড্যারেল তখন তার মাকে মিথ্যা কথা বলে যে সে একটা খুব ভালো চাকরি পাওয়ার জন্য দৌড়ে আছেন, কিন্তু আসল সত্যিটা ছিল অন্যরকম। তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে কলেজের সেমিস্টার ফি দেওয়ার মতন টাকাটাও তার কাছে ছিল না। কিছুদিন পর ইউনিভার্সিটি থেকে তার কাছে ফোন আসে সেমিস্টারের ফি জমা দেওয়ার জন্য। টাকা না থাকায় সে নিজের গলার স্বর পাল্টে মিথ্যে বলে যে ড্যারেল আর এই পৃথিবীতে নেই। নিজের আর্থিক দুর্দশা থেকে মুক্তি পেতে সে টাকা রোজগারের জন্য মরিয়া হয়ে ওঠে এবং নতুন নতুন উপায় খুঁজতে থাকে। সে রক্তদান করার জন্য ব্লাড ব্যাংকে যায়, কিন্তু এতবার রক্তদান করেছে যে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সে স্পাম ব্যাংকেও যায়, কিন্তু সেখানেও টাকা রোজগারের জন্য নিজের শরীরের ওপর থেকে খুব বেশি চাপ সৃষ্টি করে। এত কিছুর পরেও তার সমস্যার কোনো সমাধান হয় না। ড্যারেল টাকা রোজগারের জন্য আরো অনেক ধরনের চেষ্টা করতে থাকে। সে একটা হেয়ার সেলুনে গিয়ে নিজের মাথার চুল বিক্রি করার জন্য চেষ্টা করে, কিন্তু তাকে বলা হয় যে তার চুলগুলো অনেক ছোট, কোনো দাম নেই তার চুলের। তখন সে শরীরের অন্য অংশের চুল বিক্রি করার কথা বলে। তার এই নির্লজ্জ আচরণ দেখে সেলুনের মালিক রেগে গিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরদিন ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়ায় তার সাথে তার সহপাঠী স্কটের দেখা হয়। স্কট ছিল সেই ছেলেটি যে সেই একই লোভনীয় চাকরির জন্য আবেদন করেছিল, যার জন্য ড্যারেলও দিনরাত পরিশ্রম করছিল। ক্লাসে তারা একে অপরের সাথে প্রায়শ ঠাট্টা তামাশা করত এবং নিজেদেরকে অন্যের চেয়ে সেরা প্রমাণ করার চেষ্টা করত। এরই মধ্যে ক্যাফেটেরিয়ায় জেনিস নামের এক সুন্দরী মেয়ে আসে। তাকে দেখে ড্যারেল সঙ্গে সঙ্গে তাকে পছন্দ করে ফেলে এবং তাকে ইমপ্রেস করার জন্য নানা ফুন্দি আঁকতে থাকে। সেই সময় তাদের ক্লাসে স্মাইথ বেটস কর্পোরেশন থেকে একজন প্রতিনিধি আসেন। তিনি সব ছাত্রছাত্রীদের সেই বিশেষ চাকরির ব্যাপারে বিস্তারিত জানান, যে চাকরি তারা কলেজের কোনো একজন মেধাবী ছাত্রকে দিতে চেয়েছিলেন। তিনি বলেন যে এই চাকরির জন্য এমন একজনকে দরকার যার খেলাধুলা এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে। এই কথা শুনে ড্যারেল বেশ ঘাবড়ে যায়, কারণ তার সহপাঠী স্কটের মধ্যে সেই সমস্ত যোগ্যতা ছিল যা এই চাকরির জন্য প্রয়োজন। অন্যদিকে ড্যারেল তো টাকা জোগাড়ের চাপে এইসব দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল, কিন্তু ড্যারেল সহজে হার মানার পাত্র ছিল না। সে ঠিক করে যে এই চাকরি পাওয়ার জন্য সে আইস হকি খেলবে। সে তার কোচের কাছে যায়, কিন্তু কোচ তাকে টিমে নিতে রাজি হন না, কারণ সে আগে কখনো আইস হকি খেলেনি। তবুও ড্যারেল হার মানে না এবং টিমের ক্যাপ্টেনের কাছে সাহায্য চায়। অনেক অনুরোধ এবং কাকুতি মিনতির পর অবশেষে সে একটা সুযোগ পায়। তাকে গোল বাঁচানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, কিন্তু যেহেতু সে কখনোই হকি খেলেনি, তাই সে বারবার ব্যর্থ হয় এবং একটা গোলও আটকাতে পারে না এবং তাকে প্রচণ্ড মারধর করা হয়। খেলাধুলায় ব্যর্থ হওয়ার পর সে আবারও তার পড়াশোনা এবং ছোটখাটো কাজ করে টাকা জমানোর চেষ্টায় মনোযোগ দেয়। সে তখন পর্যন্ত ঘুণাক্ষরেও টের পায়নি যে খুব শীঘ্রই তার জীবন সম্পূর্ণ পাল্টে যেতে চলেছে।
একদিন যখন সে ক্যাম্পাসের মাঠ পরিষ্কার করছিল, তখন সে একটা ছেঁড়া কাগজ পায় যেখানে একটা সেমিনারের বিজ্ঞাপন ছিল। এই সেমিনারটি ছিল নিউরোসাইকোলজিস্টের উপর একটি গবেষণা সংক্রান্ত, এবং এতে অংশগ্রহণকারীদের টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। টাকার খুব দরকার থাকায় ড্যারেল সঙ্গে সঙ্গে সেই সেমিনারে পৌঁছে যায়। সেমিনারে একটি নতুন ওষুধের কথা বলা হচ্ছিল, যা মানুষের ইন্দ্রিয়গুলোকে অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ এবং শক্তিশালী করে তুলতে পারে। টাকা রোজগারের এই চেষ্টায় ড্যারেল একা ছিল না, সেখানে আরো অনেক ছাত্রছাত্রী উপস্থিত ছিল। কিন্তু যখন সেই ওষুধের সম্ভাব্য ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বলা হয়ে থাকে, তখন তাদের বেশিরভাগই ভয় পেয়ে সেমিনার ছেড়ে চলে যায়। ড্যারেল, যে ইতিমধ্যে খুব ক্লান্ত ছিল, সেমিনারের মাঝখানে ঘুমিয়ে পড়ে। তার এই অদ্ভুত স্বভাব ছিল যে সে যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়তে পারত। যখন তার ঘুম ভাঙে, তখন সে নিজেকে সম্পূর্ণ ফাঁকা একটা ঘরে একা দেখতে পায়। সেমিনারে যা কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল তার কিছুই সে শুনতে পায়নি। সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও তার সম্পূর্ণ অজ্ঞ থাকা সত্ত্বেও শুধুমাত্র টাকার লোভে ড্যারেল সেই এক্সপেরিমেন্টে অংশ নিতে রাজি হয়। এরপর ড্যারেলের সাথে ডক্টর থমাসের দেখা করানো হয়। তিনি এই গবেষণার প্রধান ছিলেন। ডক্টর থমাস তাকে ভালো করে বুঝিয়ে বলেন যে প্রতি রাতে ঘুমানোর আগে এই ওষুধের 6টি ইনজেকশন নিজের শরীরে নিতে হবে। তিনি এটাও বলেন যে শুরুতে তার কিছু হ্যালোসিনেশন এবং হালকা শারীরিক অস্বস্তি হতে পারে, কিন্তু কিছুদিন পর সে ওই ওষুধের আশ্চর্য ক্ষমতা দেখতে পারবে। ড্যারেল এইসব কথা শুনে একটু হলেও অবাক এবং চিন্তিত হয়ে যায়, কিন্তু টাকার খুব দরকার থাকায় সে রাজি হয়ে যায়। সেদিন সন্ধ্যায় ড্যারেল একটা পার্টিতে যায়, যেখানে সে তার সুন্দরী সহপাঠী জেনিসকে দেখতে পায়। সে অনেক সাহস করে জেনিসকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়, এবং জেনিস তখন সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন তার আনন্দের আর সীমা থাকে না। কিন্তু ঠিক তখনই সেখানে স্কট এসে উপস্থিত হয় এবং সবার সামনে ড্যারেলের মজা ওড়াতে শুরু করে, যা ড্যারেলের খুব খারাপ লাগে। হতাশ হয়ে বাড়ি ফেরার পর সে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেই আশ্চর্য ওষুধের প্রথম ডোজ নেয়। সে তখনও পর্যন্ত ধারণা করতে পারেনি যে এই ওষুধ তার জীবনকে কোন দিকে নিয়ে যেতে পারে। পরের দিন পরীক্ষার হলে ড্যারেল সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। তার ইন্দ্রিয়গুলো এতটাই তীক্ষ্ণ হয়ে যায় যে সামান্য পেন্সিলের লেখার আওয়াজ, দেওয়ালের ঘড়ি টিকটিক শব্দ এবং ঘরের সাধারণ আলো পর্যন্ত তাকে প্রচণ্ডভাবে বিরক্ত করতে থাকে। এই তীক্ষ্ণ অনুভূতিগুলো সহ্য করা তার জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ে, এবং সে অধৈর্য হয়ে পরীক্ষার মাঝপথেই ছেড়ে ক্লাসরুম থেকে পালিয়ে যায়। পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে তার সারা শরীরে অসহ্য চুলকানি হতে থাকে। যখন এই শারীরিক সমস্যাটা কিছুটা কমে, তখন সে জানতে পারে যে সে পরীক্ষায় ফেল করেছে। নিজের এই অদ্ভুত সমস্যার সমাধান খুঁজতে সে আবার ডক্টর উইডেনের কাছে যায় এবং তাকে নিজের সমস্ত অবস্থার কথা খুলে বলে। ডক্টর উইডেন তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বোঝান যে এইসব সেই ওষুধের প্রভাব এবং এটা একটা স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। তিনি তাকে পরামর্শ দেন যে সে যেন নিজের ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করে এবং এর নতুন পাওয়ার শক্তিকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে শেখে। ডক্টরের পরামর্শ মেনে ড্যারেল নিজের ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ আনার জন্য কঠোর অনুশীলন শুরু করে। ধীরে ধীরে সে এগুলোর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে শুরু করে এবং নিজের ইন্দ্রিয়গুলোকে একটা সুপার পাওয়ারে পরিণত করার দিকে মনোনিবেশ করে। এখন সে এতটাই আস্তে হওয়া আওয়াজে স্পষ্ট শুনতে পেত এবং এতটাই সূক্ষ্ম জিনিস দেখতে পেত যা সাধারণ মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। এর মধ্যে স্মাইথ বেডস কর্পোরেশন সেই লোভনীয় চাকরির জন্য চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ড্যারেল যদিও আগে এই দৌড় থেকে বাদ পড়ে গিয়েছিল, কিন্তু এখন সে তার নতুন পাওয়া আশ্চর্য ক্ষমতা ব্যবহার করে বিচারকদের এতটাই প্রভাবিত করে ফেলে যে তাকে ষষ্ঠ ফাইনালিস্ট হিসেবে প্রতিযোগিতায় পুনরায় অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। অথচ শুরুতেই এই চাকরিটি শুধুমাত্র 5 জন সেরা প্রার্থীকে দেওয়ার কথা ছিল। একদিন ড্যারেল একটি পার্টিতে যায়, যেখানে সে জেনিস এবং তার এক বন্ধুকে নিজেদের মধ্যে কথা বলতে শুনে ফেলে। জ্যানিস বলছিল যে তার এমন একটা ছেলে পছন্দ যে বুদ্ধিমান এবং মনের দিক থেকে খুব পরিষ্কার। এই কথা শুনে ড্যারেল জেনিসকে প্রভাবিত করার জন্য একটা সুযোগ খুঁজে পায়। সে তার অসাধারণ গন্ধ শোকার ক্ষমতা ব্যবহার করে জেনিসের লাগানো পারফিউমের সঠিক নাম বলে দেয়। এতে জেনিস এতটাই মুগ্ধ হয় যে সে ড্যারেলকে ডিনারে যাওয়ার আমন্ত্রণ জানায়
এবং ভালোবেসে তার গালে একটি চুমু খায়। নিজের এই নতুন শক্তিকে খেলার মাঠে পরীক্ষা করার জন্য ড্যারেল আবার আইস হকি টিমে যোগ দেওয়ার চেষ্টা করে। প্রথমে কোচ তাকে নিতে রাজি হন না, কিন্তু যখন সে তার অবিশ্বাস্য দ্রুতগতির স্কেটিং এবং গোল বাঁচানোর অসাধারণ দক্ষতা দেখায়, তখন কোচ অবাক হয়ে তাকে সঙ্গে সঙ্গে টিমে অন্তর্ভুক্ত করে নেন। ম্যাচের দিন ড্যারেল এতটাই অসাধারণ পারফরমেন্স করে যে সে প্রতিটি গোল বাঁচিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। তার এই অবিশ্বাস্য খেলা দেখে স্কট, যে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল, সেও তার প্রশংসা করতে বাধ্য হয়। এরপর ইন্টার কলেজ আইস হকি টুর্নামেন্ট শুরু হয়। ধারাভাষ্যকাররাও শুরুতেই ঘোষণা করেন যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দল হিস্টোরিক্যালি খুবই দুর্বল এবং তারা আজ পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। কিন্তু এবারের দলে ড্যারেল ছিল। ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই তাদের দল এগিয়ে যায়। ড্যারেল এতটাই অসাধারণ খেলছিল যে প্রতিপক্ষ দলের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল এবং অবশেষে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রথমবারের মতো ম্যাচ জিতে ইতিহাস তৈরি করে। আর এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র ড্যারেলের অসাধারণ খেলার জন্য। এরপর ড্যারেল বেয়ার্স কর্পোরেশন অফিসে সেই বহু প্রতীক্ষিত চাকরির ইন্টারভিউ দিতে যায়। সে তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে ইন্টারভিউ রুমের বাইরে দাঁড়িয়ে থেকে সেই সমস্ত প্রশ্ন শুনে নেয় যেগুলোর উত্তর অন্য প্রার্থীরা সঠিকভাবে দিতে পারেনি। যখন তার ইন্টারভিউ দেওয়ার পালা আসে, তখন সেই সমস্ত প্রশ্নের এত সুন্দর এবং নিখুঁত উত্তর দেয় যে বিচারকরা অবাক হয়ে যান। বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য মিস্টার টাইসন ড্যারেলের বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসের বিশেষভাবে প্রভাবিত হন। টাইসন তাকে একটি বড় ক্লায়েন্ট মিস্টার আর্ড উইকার্সকে ইমপ্রেস করার দায়িত্ব দেন। ড্যারেল এই চ্যালেঞ্জটি খুব আনন্দের সাথে গ্রহণ করে, কারণ তার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এটা তার জন্য খুব সহজ একটা কাজ হবে। টাইসন এটাও জানান যে এই চাকরিটি কাকে দেওয়া হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত 5 দিন পর নেওয়া হবে। সেই রাতে ড্যারেল জেনিসকে নিজের ফ্ল্যাটে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। সে নিজের হাতে খুব যত্ন করে খাবার তৈরি করে এবং তার কথাবার্তা ও আচরণ দিয়ে জেনিসকে প্রভাবিত করার সব রকম চেষ্টা করে। অন্যদিকে তার বন্ধু টিম একটি বই থেকে সুন্দর একটি কবিতা পড়ছিল। ড্যারেল তার অসাধারণ শ্রবণ শক্তি ব্যবহার করে টিম যে কবিতাটি পড়ছিল সেটি শুনে নেয় এবং হুবহু সেই কবিতাটি জেনিসকে আবৃত্তি করে শোনায়। এতে জেনিস এতটাই খুশি হয় যে সে আবেগের বশে ড্যারেলকে গভীরভাবে চুম্বন করে বসে। তবে সেই রাতটা ড্যারেলের জন্য খুব একটা সুখকর হয় না। যখনই তারা দুজনে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তখনই সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আবার দেখা দেয় এবং সবকিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। ড্যারেলের এই দ্রুততায় জেনিস খুব হতাশ হয় এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ড্যারেল জেনিসকে তার পরিবারের সাথে পরিচয় করানোর জন্য নিজের বাড়িতে নিয়ে যায়। তার মা জেনিসকে খুব প্রশংসা করেন এবং ড্যারেলকে বলেন যে তার পছন্দ খুবই ভালো। যাওয়ার সময় ড্যারেল তার মাকে বাড়ির খরচের জন্য কিছু টাকা দেয়, যা দেখে তার মা খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, কারণ তিনি ভাবেন যে তার ছেলের চাকরি হয়ে গেছে এবং সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। তবে তারা কেউ জানতেন না যে ড্যারেল এই টাকাগুলো আসলে ব্লাড ডোনেট করে জোগাড় করেছে। হোস্টেলে ফেরার পর তার বন্ধুর টিম তাকে আবার সেই ওষুধ দিতে দেখে ফেলে। সে ভাবে যে এবার ব্যাপারটা কি তা জেনে নিতেই হবে। সে ড্যারেলকে জিজ্ঞাসা করে যে সে এসব কি খাচ্ছে। তখন ড্যারেল তাকে সব সত্যি কথা বলে দেয় যে সে কোনো ড্রাগ অ্যাডিক্টেড নয়, বরং সে শুধুমাত্র একটি এক্সপেরিমেন্টে অংশ নিয়েছিল, যার ফলে সে কিছু সময়ের জন্য বিশেষ ক্ষমতা পেয়েছে। কিন্তু এত কিছুর পরেও টিম তার কথা বিশ্বাস করে না। তার মনে হয় যে ড্যারেল কোনো না কোনো নেশার ফাঁদে পড়েছে। নিজের কথা প্রমাণ করার জন্য ড্যারেল সেই রাতে ওষুধের ডাবল ডোজ নিয়ে নেয়, তবে এর ফল হয় মারাত্মক। পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে, তখন তার হাত পা অবশ হয়ে যায় এবং হাঁটতে চলতে খুবই কষ্ট হতে থাকে। টিম খুব ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই একটি ড্রাগ সাপোর্ট গ্রুপকে ফোন করে যাতে তারা ড্যারেলকে সাহায্য করতে পারে। কোনো মতে ড্যারেল ডক্টর উইডেনের কাছে পৌঁছায় এবং তাকে জানায় যে সে ভুল করে ওষুধের ডাবল ডোজ নিয়ে ফেলেছে। ডক্টর উইডেন তাকে বোঝান যে এত বেশি পরিমাণ ওষুধ নেওয়ার ফলে তার শরীরে সেরোটিনের পরিমাণের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যার ফলে এখন তার 5টি ইন্দ্রিয়ের মধ্যে শুধুমাত্র 4টি ইন্দ্রিয় একই সময়ে কাজ করতে পারবে।
তার দক্ষম ইন্দ্রিয়টি প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকবে। এর মানে হলো কখনো সে দেখতে পাবে না, তো কখনো শুনতে পাবে না, আবার কখনো কখনো তার কথা বলতেও সমস্যা হবে। ডক্টর উইডেন তাকে আবারও জানান যে এর একমাত্র সমাধান হলো ওষুধটিকে তার শরীর থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাওয়ার জন্য কিছুদিন সময় দেওয়া। এতে প্রায় 3 দিন সময় লাগবে এবং এই সময় তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। কিন্তু ড্যারেলের কাছে বিশ্রাম নেওয়ার মতো সময় ছিল না, কারণ তার স্বপ্নের চাকরির ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হওয়ার এইটাই ছিল তার কাছে সবচেয়ে বড় সুযোগ এবং সে কোনোভাবেই এই সুযোগ হারাতে চায়নি। এরপর একটি গুরুত্বপূর্ণ বাস্কেটবল ম্যাচ আয়োজিত হয়, যেখানে ড্যারেলকে স্মাইট বেটস কর্পোরেশনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিস্টার আর্ডউইকার্সকে নিজের দক্ষতা দেখিয়ে প্রভাবিত করতে হতো। কিছুক্ষণ পর মিস্টার সেখানে পৌঁছান এবং ড্যারেলকে নিজের যোগ্যতা প্রমাণ করার একটি সুবর্ণ সুযোগ দেওয়া হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার শরীরে আবার সেই ওষুধের প্রভাব তীব্রভাবে দেখা দিতে শুরু করে এবং তার ইন্দ্রিয়গুলো এক একটা করে কাজ করা বন্ধ করে দিতে থাকে। প্রথমে তার শ্রবণ শক্তি চলে যায়, যার ফলে সে ভুল বোঝাবুঝির শিকার হয়। যখন সবাই জাতীয় সঙ্গীতের জন্য উঠে দাঁড়ায়, তখন সে ভাবে যে তারা হৃদয় বিয়ার আনার জন্য দাঁড়িয়েছে। এই জন্য সে জাতীয় সঙ্গীতের সময় অদ্ভুত আচরণ করতে থাকে। ড্যারেল তখন যেন প্রায় পাগল হয়ে গিয়েছিল। তার এই কাণ্ড দেখে সবাই তার দিকে অবাক হয়ে তাকাতে থাকে। যখন তার শোনার ক্ষমতা ফিরে আসে, তখন তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে শুরু করে এবং সে নিজের মনেই বিড়বিড় করে কথা বলতে থাকে। এত সব গণ্ডগোল হওয়ার সত্ত্বেও মিস্টার উইকার্স তার এই অদ্ভুত আচরণগুলোকে বেশ মজাদার বলে মনে করেন এবং হাসতে থাকেন। কিছুক্ষণ পর ড্যারেলের স্মৃতিশক্তি ঠিক হয়ে যায়, কিন্তু তার সমস্যা তখনও শেষ হয়নি। ম্যাচের সময় সে ভুল করে একজন খেলোয়াড়কে কিছু খারাপ কথা বলে ফেলে, যার ফলে সেই খেলোয়াড় রেগে গিয়ে তাকে বাস্কেটবল কোর্টের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়। এই ঘটনার ফলে মিস্টার উইকার্সের সাথে তার কথাবার্তার পরিবেশ কিছুটা হলেও খারাপ হয়ে যায়, কিন্তু মিস্টার টাইসন তাকে সাহস যোগান এবং বলেন যে এখনও মিস্টার উইকার্সকে ইমপ্রেস করার সুযোগ তার হাতে আছে। সেই রাতে হোটেলে ড্যারেলের বন্ধু টিম দেখতে পায় যে লরেন নামের একটা মেয়ে তার ঘরের দিকে আসছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং আবার ড্রাগ সাপোর্ট গ্রুপকে ফোন করার সিদ্ধান্ত নেয়, কারণ তার মনে হয় যে ড্যারেল আবার কোন নতুন সমস্যায় পড়েছে। লরেন আসলে জেনিসের বোন ছিল। সে ড্যারেলের সাথে ফ্লার্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু ড্যারেল তখনও পর্যন্ত ঠিকমতো শুনতে বা বুঝতে পারছিল না। যখন তার শোনার ক্ষমতা ফিরে আসে, তখন লরেল তাকে চুমু খেতে শুরু করে, কিন্তু ওষুধের প্রভাব তার শরীরে এতটাই অবাস করে ফেলেছে যে সে কিছুই অনুভব করতে পারছিল না। যখন লরেল বুঝতে পারে যে ড্যারেল তাকে খুশি করতে পারছে না, তখন সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় জেনিস সেখানে এসে পৌঁছায় এবং তার বোনকে ড্যারেলের ঘর থেকে বেরিয়ে আসতে দেখে। সে ভুল বোঝে যে ড্যারেল তাকে ধোঁকা দিচ্ছে। রাগের মাথায় সে ড্যারেলের ঘরে যায় এবং তাকে অদ্ভুত অবস্থায়, প্রায় পোশাকবিহীন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। এটা দেখে জেনিসের রাগ আরও বেড়ে যায় এবং সে ড্যারেলকে সজোরে একটা লাথি মেরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ড্রাগ সাপোর্ট গ্রুপের সদস্যরা ড্যারেলের ঘরে পৌঁছায় এবং তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারা তাকে হুঁশে আনার জন্য ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ড্যারেল ঠিক সময়ে নিজে থেকেই জ্ঞান চলে আসে। এরপর টিম তাকে সেই ওষুধের ব্যাপারে জিজ্ঞাসা করে যা সে প্রতি রাতে নিত। তখন ড্যারেল তাকে সব সত্যি কথা খুলে বলে যে সে কোনো ড্রাগ অ্যাডিক্টেড নয়, বরং সে শুধুমাত্র একটি এক্সপেরিমেন্ট অংশ নিয়েছিল, যার ফলে সে কিছু সময়ের জন্য বিশেষ ক্ষমতা লাভ করেছিল। কিন্তু এত কিছুর পরও টিম তার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তার মনে হতে থাকে যে ড্যারেল কোনো না কোনো মারাত্মক নেশার শিকার হয়েছে। অন্যদিকে স্কটের বাবা তার ছেলেকে ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে তৈরি করার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের ডেকে আনেন, যাতে স্কট খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। এদিকে ড্যারেলের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, কিন্তু সে হার মানে না এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকে।
ইন্টারভিউর দিন যখন সে গাড়ি থেকে নামে তখন তার দৃষ্টিশক্তি আবার ঝাপসা হয়ে যায়। সে একজন ভিখারির কাছে অফিসের ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু সেই লোকটি তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে একটি বদ্ধ গলির মধ্যে নিয়ে যায়। সেখানে সে ড্যারেলকে মারধর করে এবং তার সমস্ত ভালো পোশাক কেড়ে নেয়। ড্যারেল কোনো মতে একটা ডাস্টবিনের ঢাকনা দিয়ে নিজেকে আড়াল করে কাছের একটি দোকান থেকে নতুন পোশাক কিনে নেয়। যখন সে অফিসের কাছে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে তার পরা পোশাকগুলো ইন্টারভিউয়ের জন্য একেবারে উপযুক্ত নয়। এই সময় ওষুধের প্রভাব আবার দেখা দিতে শুরু করে এবং সে নিজের অজান্তেই তার প্যান্টে প্রস্রাব করে ফেলে, কিন্তু এর ঠিক পরেই সে অনুভব করে যে ওষুধের প্রভাব সম্পূর্ণ কেটে গেছে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। ড্যারেল ইন্টারভিউ হলে প্রবেশ করে এবং নিজের পোশাকের ব্যাপারে কৈফিয়ত দিতে বলে যে ফর্মাল পোশাকে তার অ্যালার্জি আছে। ইন্টারভিউয়ের প্রথম কয়েকটি রাউন্ডে বাকি চারজন প্রতিযোগী বাদ পড়ে যায় এবং ফাইনাল রাউন্ডে শুধুমাত্র ড্যারেল এবং স্কট মুখোমুখি হয়। ড্যারেল খুব ভয় পেয়েছিল যে চূড়ান্ত প্রশ্নটি কী হবে, কারণ সে তো মনে মনে আগেই থেকে হার স্বীকার করে নিয়েছিল। কিন্তু যখন টাই ব্রেকারের জন্য একটি কঠিন প্রশ্ন করা হয় তখন স্কট ঘাবড়ে যায় এবং সঠিক উত্তর দিতে পারে না। অন্যদিকে ড্যারেল খুব সহজেই সেই কঠিন প্রশ্নটির উত্তর দিয়ে দেয়। আসলে তার বিভিন্ন পার্ট টাইম চাকরির সময় সে অনেক জ্ঞান অর্জন করেছিল, যা আজ তার কাজে লেগে গেল। ড্যারেলের উত্তরে বিচারকরা সকলেই খুব প্রভাবিত হন এবং এটা দেখে মিস্টার টাইসন তাকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ড্যারেল ছিল খুবই সৎ এবং সরল মনের একজন মানুষ। তার মনে হয় যে সে একজন পরিশ্রমী মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। সে ভাবে যে সে যদি এই আশ্চর্য ওষুধ না পেত তাহলে সে কখনোই এতদূর পৌঁছাতে পারত না। ড্যারেল নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় এবং সবার সামনে নিজের দোষ স্বীকার করে নেয়। সে বলে যে এই ইন্টারভিউ পাশ করার জন্য সে অসৎ আশ্রয় নিয়েছিল, তবে তার এই সততার একটি অপ্রত্যাশিত ভালো ফল হয়। তার এই অকপট স্বীকারোক্তি দেখে মিস্টার টাইসন আরও বেশি প্রভাবিত হন এবং তাকে একটি জুনিয়র পোস্টে চাকরি দিয়ে দেন। কয়েক বছর পর দেখানো হয় যে ড্যারেল এবং জেনিসের বিয়ে হয়ে গেছে। ড্যারেল তার নতুন পরিবারের সাথে নিজের বাড়িতে খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। আর এভাবেই গল্পটি শেষ হয়। তো গল্পটি কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।